আজকের কথা হোক সিএএ নিয়ে। সাম্প্রতিক সময়ে রাজ্যে বারবার সিএএ মানে সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে আলোচনা হচ্ছে। আলোচনা না বলে বলা ভালো, বিতর্ক হচ্ছে, আর সেই বিতর্ক উত্তপ্ত হয়ে উঠছে। আসলে কি এই সংশোধিত নাগরিকত্ব আইন শরণার্থীদের বাঁচার অধিকার, মানুষের মতো বাঁচতে দেওয়ার জন্য অধিকার, নাকি এটাও একটা ভোট ব্যাংকের রাজনীতি? নাগরিকত্ব দেব, নাগরিকত্ব দেব, নাগরিকত্ব দেব বলে দশকের পর দশক পার হয়ে এখনও পর্যন্ত যারা নাগরিকত্বের সম্মান তো দূরের কথা, সামান্য মানবিক মর্যাদাটুকুও পাননি, শুধু রাজনৈতিক দলগুলোর কাছ থেকে প্রতিশ্রুতি ছাড়া, তারা কতদিন অপেক্ষা করবেন? এ দাবি যেমন উঠছে, তেমনি এই কথাটাও উঠছে, আসলে কি এই অপেক্ষাটা অনন্তকালের? তার কারণ তাদেরকে অপেক্ষা করিয়ে যাওয়াটাই রাজনীতির আসল নীতি। এনআরসিটা করতে হবে, নির্বাচন আসছে, তাই সিএ এর ঢপবাজিটা চালাতে হবে। জুমলাবাজির আরেকটা উদাহরণ তৈরি করতে হবে, না হলে 2024-এর লোকসভায় রান্নার গ্যাসের দাম 1000 টাকার ওপরে জ্বলবে বিজেপির ভোট ব্যাংক। আসল বিষয়টা দাঁড়িয়ে গেছে এখানে, যেমন ধরুন আসামের কোকরাঝাড়ে কোনো এক প্রত্যন্ত স্কুল, কোনো এক ছাত্র সে হঠাৎ করে সকালবেলা প্রেয়ারে বলতো উই দ্য পিপল অফ ইন্ডিয়া। আবার কোথাও ধরুন আমার এই রাজ্যের নদিয়ার তেহট্টের কোনো একটা স্কুলের প্রেয়ারে কোনো একটা ছেলে দাঁড়িয়ে এতদিন ধরে বলে এসেছে উই দ্য পিপল অফ ইন্ডিয়া। তখন যখন তাকে ডেকে পাঠিয়ে বলা হবে গোপনে মমতার সঙ্গে সেটিং করে মোদী সরকারের এনপিআর এর পরিকল্পনার মধ্য দিয়ে যে তোমার কাগজটা দেখাও তো, কেন দেওয়া হবে না? আজকে যে 6টি সম্প্রদায়ের কথা বলা হচ্ছে, 6টি ধর্মের মানুষের কথা, যাদের পাকিস্তানে 1941-এ হিন্দুদের পার্সেন্টেজ ছিল 13.5, 2015-তে সেটা দাঁড়িয়েছে 1.6। বাংলাদেশে 1941-এ হিন্দুদের পার্সেন্টেজ ছিল 22, 2015-এ সেটা দাঁড়িয়েছে 8.5। এবং প্রতি সময় প্রতিদিন আমরা দেখতে পাচ্ছি কিভাবে এই সম্প্রদায় নির্যাতিত। আজকে সিএ কাউকে দেশ থেকে তাড়ানোর কথা বলছে না। সৈকত ভাই এনআরসি নিয়ে কথা বললেন, বোধহয় সিএ নিয়ে উনি জানেন যে ওনার পক্ষে কথা বলার অনেক পয়েন্ট, বিপক্ষে কথা বলার পয়েন্ট ছিল না, তাই তিনি এনআরসি নিয়ে বললেন। যেদিনকে রিপাবলিক এনআরসি নিয়ে কনক্লেভ করবেন সেদিনকে আমরা এনআরসি নিয়ে কথা বলবো। আজকে সিএ নিয়ে হচ্ছে, তো সেখানে মানুষকে এখান থেকে তাড়ানোর কথা বলা হচ্ছে না, এখানে তাদেরকে নাগরিকত্ব দেওয়ার কথা বলা হচ্ছে, আনার কথা বলা হচ্ছে। তো এখানে মানুষকে ভুল বোঝানো হচ্ছে কেন? বিজেপির সমস্যার সমাধান করতে চায়, এটাকে ভোটের নিরিখে কোনোদিনও বিচার করা হয় না। যে যদি বিজেপি চাইতো যে না, যখন ভোট আসবে তখন আমরা 370 তুলব, 35-এ তুলব, আর রাম মন্দির তুলব, ভোট শেষ আমরা ভুলে যাব, কিন্তু বিজেপি করে দেখিয়েছে তো। এখন 370 সরেছে, 35-এর স্টেটহুড হয়েছে, রাম মন্দির হয়েছে। তাহলে যখন রাম মন্দির হবে তখন একটা দেশের মধ্যে একটা বাতাবরণ তৈরি করা বিরোধীদের না। যদি রাম মন্দির তৈরি হয় তাহলে দেশের সাম্প্রদায়িক দাঙ্গা হবে, রক্তের বন্যা হবে। তাহলে আপনি বলুন যে রাম মন্দির যখন ভার্ডিক্ট হলো, কতটা রক্ত পড়েছে পৃথিবীতে, আমাদের দেশে কটা পাখি মারা গেছে। কি এই যে বিরোধীদের যে সিএ হলে কি জানি হয়ে যাবে, যে দেশে একটা সাম্প্রদায়িক দাঙ্গা হবে, এই যে বিরোধীদের সবসময় যে সাম্প্রদায়িক মানে হিন্দু মুসলিম চোখে দেখা যে না এটা হলে অমুক হবে, এটা হলে মুসলিমরা বঞ্চিত হবে, এই চশমাটাকে পাল্টাতে হবে, তাহলে দেশের অনেক জিনিস পাল্টাবে। চশমাটাকে বিরোধীরা আমাদের বন্ধুরা দেখছেন যে চশমাটা পাল্টাতে হবে। রাম মন্দির হয়েছে, একটা রক্তও কিন্তু পড়েনি আমাদের দেশে। আর সবাই বলে যে না এটা তো সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট। তাহলে যে মোদিজি যখন ছিলেন না, তাহলে কি সে সময় সুপ্রিম কোর্ট ছিল না? নিশ্চয়ই ছিল। তাহলে মোদিজির সময় কেন ভার্ডিক্টটা আসলো, কেন হলো, এটা আমাদেরকে ভাবতে হবে। সেই জন্য আর সময় দিতে পারছি না আমরা, আপনি একটু পরিয়ামে থাকুন। আমি একটা ইন্টারজেকশন আমার তরফ থেকে রয়েছে, তারপর আমি এদিক থেকে অন্য পরবর্তী বক্তাকে ডাকবো। আমার একটা প্রশ্ন, আপনি বলছিলেন একটু আগে যে কাউকে তো তাড়ানো হবে না, আপনারা সবাই বলেছেন ইতিমধ্যে যারা আসছেন তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে। আমি আফগানিস্তান বা পাকিস্তানের কথায় আসছি না, কারণ সেখানকার যা সীমান্ত, তাতে করে যদি কেউ শরণার্থী হয়ে দেশে আসেনও, সরাসরি তার পশ্চিমবঙ্গে এসে পড়ার সম্ভাবনা খুব কম। কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, সেখান থেকে শরণার্থীরা বারবার এসেছেন এবং ভবিষ্যতেও আসতে পারেন। যদি সিএ লাগু হয়, তারা হয়তো সর্বস্ব সম্বল করে পণ করে চলেই আসবেন, এই আশা নিয়ে যে আমি ওখানে গেলে নাগরিকত্ব পাবোই, এখন একটা আইন হয়ে গেছে। প্রশ্ন হচ্ছে যারা ইতিমধ্যেই অনেক বিদেশি অনুপ্রবেশকারী, আমি কিন্তু অনুপ্রবেশের কথা বলছি, শরণার্থীদের কথা বলছি না, যারা এসছেন বেআইনিভাবে এদেশে থেকে গিয়েছেন, আপনারা বলেন, এবং থাকছেন, তাদের জন্য এদেশের অর্থনীতিতে ইতিমধ্যেই প্রভাব পড়েছে। এরপর যারা আইনিভাবে আসবেন, তাদের জন্য আমাদের ভাতের থালা থেকে কতটা ভাত আমরা শেয়ার করতে পারি? প্রভাব পড়বে না, চাপ পড়বে না? দেখুন,
যেটা অবৈধভাবে আমরা বলছি যে এখানে থাকছেন তাদেরকে বৈধ করার জন্যই সিএ। তো আমরা একটা ঠিক যে আমরা এখানে যারা অনেক দিন ধরে বসবাস করছি, আমরা কিছু ট্যাক্স দিচ্ছি, তাতে দেশের অর্থনৈতিক সুধরাচ্ছে। আর যারা বৈধ বা এখানে যদি সিটিজেনশিপ পাবেন তারাও জাতীয়তাবাদ তাদের মধ্যে আসবে, তারাও কিন্তু ট্যাক্স পেয়ার হবেন। তো সুতরাং যে তারা বোঝ হয়ে দাঁড়াবে, কেননা আমরা যদি তাদেরকে সিটিজেনশিপ, তাদের জাতীয়তাবাদ আসবে, তারাও ট্যাক্স পেয়ার হবে, তাদেরও যেটা ইকোনমিক থাকবে সেখানেও কিন্তু তাদের ভূমিকা থাকবে। বেশ, আমি মনোজবাবুকে একটু দাঁড়াতে অনুরোধ করব। সতেরোবের কি কোনো ইন্টারজেকশন আছে মনোজবাবুর জন্য? যদি থাকে তাহলে আপনি প্রথম 1 মিনিটে সেটা ব্যবহার করতে পারেন, নাহলে আপনি সরাসরি নিজের বক্তব্য আমার দিতে খালি মনোজবাবু বলে না, যারা 3 জন এখানে আছেন বিজেপির পক্ষ থেকে, 3 জনই বিজেপির জনপ্রতিনিধি। আমার একটা প্রশ্ন আছে, ওনাদের 3 জনের মধ্যে যার ইচ্ছে করবে তিনিই উত্তর দিতে পারেন। আমি 3 জনকে জিজ্ঞেস করছি। আপনারা বললেন যে এটা করা হচ্ছে, সিএ লাগু করা প্রয়োজন আছে, তার কারণটা হচ্ছে পারসিকিউটেড মাইনরিটি, যেটা কিনা সিএতেও বলা আছে যে আমাদের প্রতিবেশী দেশগুলোতে যারা সংখ্যালঘু মানুষ, যারা কিনা ধর্মীয় কারণে উৎপীড়িত, তাদেরকে ভারতে আশ্রয় দেওয়ার জন্য। অগ্নিমিতা বললেন প্রকাশ কারাতের চিঠিকে কোট করে যে আমরা আমাদের অবস্থান পাল্টেছি, দ্বিচারিতা করেছি। আমি অগ্নিমিতাকে নিশ্চিন্ত করছি, এটা আপনার দোষ না। কাউকে যদি রাজনৈতিক জীবনের একটা বড় সময় বাবুল সুপ্রিয়, শুভেন্দু অধিকারী, মুকুল রায়দের নেতৃত্বে কাজ করতে হয়, তিনি সবসময় দ্বিচারিতার মেঘ দেখবেন। কিন্তু আমরা আমাদের অবস্থান পাল্টাইনি। আমরা প্রত্যেকজন বাংলাদেশ থেকে আসা প্রত্যেকজন হিন্দু শরণার্থীকে নাগরিকত্ব দেওয়ার পক্ষে। যতদিন আমাদের পার্টি, আমাদের জন্মের সময় থেকে আমরা পক্ষে, আজও পক্ষে, ভবিষ্যতেও পক্ষে। কিন্তু যেহেতু আপনারা বললেন যে পারসিকিউটেড মাইনরিটিদের জন্য সিএ, মোদী সরকার আদনান সামি একজন পাকিস্তানের মানুষ, মুসলমান মানুষ, 2015 সালের 31শে ডিসেম্বর তাকে নাগরিকত্ব দিয়েছেন, কোনো সিএ লাগেনি। এক্সিস্টিং যে সিটিজেনশিপ ল আছে আমাদের দেশে, আদনান সামিকে দিয়েছেন যিনি কিনা পাকিস্তানের মুসলমান। তাসলিমা নাসরিনকে দেননি যিনি কিনা মৌলবাদের দ্বারা আক্রান্ত হয় নিজের দেশ থেকে পালাতে বাধ্য হয়েছেন, আশ্রয় নিতে বাধ্য হয়েছেন আমাদের দেশে। আপনারা এত বছর সরকারে আছেন, বলুন আপনাদের হাতে যদি পাকিস্তান থেকে আসা আদনান সামি যাতে ভালো করে বলিউডে গান গাইতে পারে, তার জন্য তাকে নাগরিকত্ব দেওয়ার আইন আপনাদের হাতে থেকে থাকে, সেই আইন দিয়ে কেন আপনারা তাসলিমা নাসরিনকে দিতে পারছেন না নাগরিকত্ব? সেই আইন দিয়ে কেন বনগার মতুয়া মানুষকে কেন দিতে পারছেন না? যদি তাদের দরকারও থেকে থাকে নাগরিকত্বের একটা কাগজ, কেন পারছেন না? উত্তর 1 মিনিটে যে দিতে চান, যে উত্তর দিতে চান বলুন। প্রথম কথা আমি বলি, আদনান সামি কিন্তু পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়নি। সিএ পশ্চিমবাংলায় হচ্ছে না, গোটা ভারতে হচ্ছে। আমাকে বলতে দেন উত্তর। আপনি যেটা বলা শুরু করলেন ভুল জায়গায়। 1 মিনিটে বলতে দিন। 19 সালে যখন এই সিএটা আইনটা পাশ হয়েছিল, পশ্চিমবঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী যে পরিবেশটা তৈরি করে রেখেছিল সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে, আমরা চাই না ভারতবর্ষের কোনো ক্ষতি হোক। ভারতবর্ষের একটা অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গ, সেখানে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা হোক। ঠিক। বর্তমানে যে জায়গায় দাঁড়িয়ে আছে সিএ বিলটা, মমতা ব্যানার্জি যে খেলাটা শুরু করছে সিএ বিলটা নিয়ে পঞ্চায়েত ভোটকে সামনে রেখে, যে আমি সিএ হতে দেব না। বেশ, আমার চ্যালেঞ্জ থাকলো 24-এর আগে সি হবে, এইখানে দাঁড়িয়ে আমি এটা আমার প্রশ্নের উত্তর না দাদা, আপনি বলেছেন। আদনান স্বামীর যে ব্যাপারটা আপনাকে আমি বলছি, আদনান স্বামী যদি পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে বসবাস করতো, পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে কিন্তু সে নাগরিকত্ব পেত না। খুব সম্ভবত জানা নেই আদনান স্বামী পশ্চিমবাংলায় বসবাস করতেও চান না, উনি বলিউডে কাজ করতে চান, বোম্বেতে বসবাস করতে চান। মহারাষ্ট্রের পরিবেশ আর পশ্চিমবঙ্গের দাদা শুনে নিন। বেশ, আপনি একজন এমএলএ, হ্যাঁ, আপনি একজন এমএলএ। সিএএ পশ্চিমবাংলার জন্য হচ্ছে না। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর বাবার ক্ষমতা নেই আদনান সামিকে কি তাসলিমা নাসরিনকে ভারতের নাগরিকত্ব পাওয়া থেকে আটকায়, যদি কেন্দ্রের সরকার দেবে বলে ঠিক করে থাকে। শুনে নিন আমাকে আমরা শুনেন উত্তর দিতে দিন। যে সঠিক সে হয়তো আদনান সামি, আমাদের বক্তব্য শুনেন, যে মুসলিম হলে যে সে সিএর ভিতর আসবে না কোনো প্রশ্ন নেই, কিন্তু আমাদের বক্তব্য ভালো করে জানতে হবে সে কোন পরিস্থিতিতে এসে ভারতবর্ষের নাগরিকত্ব চেয়েছে, সেটা আমাকে জানতে হবে আগে। সেই পরিস্থিতিটাই আপনাকে বললাম, পরিস্থিতির উপর বেশ করে তাকে নাগরিকত্ব দেওয়া হয়েছে। বেশ, শতরূপ, আমার মনে হয় এবার আপনি নিজে কথা শুরু করতে পারেন। আমি আমার প্রশ্নটা অনির্বাণ, আমি কেন বলছি, হয় আমার প্রশ্নটা বোঝাতে পারিনি অথবা বুঝতে চাইছেন না। না শতরূপ, আমি নিজের নাম বলিনি, আমি প্রথমেই বলেছিলাম কে বলবেন, আপনারাই ঠিক করেছেন, একজনকে ব্যাট করতে নামিয়েছেন। আপনি প্যাভিলিয়ন থেকে যদি এখন বলেন আমি 6 মাস করে হবে, আমি প্রসেসটা তো চলছেই, চমৎকার, আপনি শুনে নিন। আমি খালি দুটো নাম বলিনি, আমি খালি দুটো নাম বলিনি, আপনার কোনো ওপর আস্থা নেই। নামিয়েছেন যখন ব্যাট করতে, উনি পারবেন বোলিং ফেস করতে, আপনি কেন প্যাভিলিয়ন থেকে ব্যাট করাচ্ছেন? আচ্ছা বলেন। আমি বলছি, আমি খালি দুটো নাম বলিনি, আমি দুটো পরিস্থিতি বলেছি। একজনের ক্ষেত্রে পরিস্থিতি হচ্ছে নিজের দেশের মৌলবাদের হাতে আক্রান্ত হওয়া, একজনের ক্ষেত্রে পরিস্থিতি হচ্ছে বলিউডে গান গেয়ে পয়সা কামাতে চাওয়া। আপনারা যে লোকটা পয়সা কামাতে চায় তাকে নাগরিকত্ব দিয়েছেন, যে মৌলবাদের হাতে আক্রান্ত তাকে দেননি। এইটা হচ্ছে পরিস্থিতি।